আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মাশফিক ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেশন 21-22 আবার আপনাদের সাথে হাজির হয়েছি কেমিস্ট্রি নিয়ে। কেমিস্ট্রির আপনারা হয়তো আমার দুইটা ভিডিও দেখতে পেরেছেন এই পর্যন্ত। একটা হলো কেমিস্ট্রি চ্যাপ্টার 1 এ, যেখানে আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আর আরেকটা ছিল হলো যেখানে আমরা একটু অ্যাপ্লাইড বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সহ আইসোটোপ, আইসোবার এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে প্রতীক, যোজ্যতা আর সংকেত। এই চ্যাপ্টার আলোচনা হবে প্রতীক, যোজ্যতা আর সংকেত। আর এই চ্যাপ্টারকে আমি ফার্স্ট চ্যাপ্টারের মতো দুটি ভাগে বিভক্ত করব। একটি ভাগে থাকবে যেখানে থিওরিটিক্যাল বিষয় যেগুলি আছে, প্রতীক, যোজ্যতা, সংকেত এগুলো কি, আর আরেকটা পার্টে থাকবে যে গাঠনিক সংকেত আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমি রাখার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে এখানে প্রথমেই আমাদের চ্যাপ্টার হলো দ্বিতীয়, আর দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে প্রতীক, যোজ্যতা, সংকেত। প্রতীক জিনিসটা কি? প্রতীক মানে যদি আমরা চিন্তা করি, এটা হলো একটা চিহ্ন, সাইন, এগুলো। এখন যেহেতু আমরা এখানে রসায়ন পড়তেছি, কেমিস্ট্রি পড়তেছি, তাহলে প্রতীক জিনিসটা কি হতে পারে? প্রতীক জিনিসটা হতে পারে যেটা রসায়নের যৌগ অথবা মৌলকে চিহ্নিত করে। বিষয়টা কি এরকম? হ্যাঁ, অবশ্যই এরকম। যদি আমরা চিন্তা করি, আমরা একটা পরমাণুর নাম লিখি বা একটা মৌলর নাম লিখি, সেই মৌল যদি আমি বলি যেরকম ধরে নেন অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে। এখন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার কখনো অক্সিজেন লেখার প্রয়োজন হয় অথবা কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, সেখানে যদি এরকম অক্সিজেন, নাইট্রোজেন সবগুলো যদি মৌলের নাম বারবার লেখা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় একটু অসুবিধা দেখা দেয়। সেই জন্য কি করা হয়, যে সম্পূর্ণ জিনিসটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়, এবং সংক্ষিপ্ত করাকেই আমরা বলতেছি হলো প্রতীক। অর্থাৎ যেই চিহ্ন দ্বারা কোনো মৌলকে চিহ্নিত করা যায় তাকেই বলতেছি আমরা প্রতীক। যেরকম ও আছে, ওকে আমরা বলতেছি অক্সিজেন, সেরকম যদি এনএ থাকে তাহলে সেই জিনিসটাকে আমরা বলতেছি সোডিয়াম। অর্থাৎ যেই চিহ্ন দ্বারা বা মৌল অথবা যৌগের সংক্ষিপ্ত নামকে আমরা বলবো হলো প্রতীক। এখন প্রতীকের যখন বিষয়টা আসতেছে, প্রতীক জিনিসটাকে আমরা চারটি অথবা তিনটি নিয়মে লিখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য রয়েছে, এই জন্য আমি চারটি অথবা তিনটি বলছি। যদি প্রতীকের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা নিয়মটা বলি, সেটি হচ্ছে নামের প্রথম ওয়ার্ড। অর্থাৎ যখন কোনো পরমাণু বা মৌলর যদি আমি নাম বলি, সে নামের প্রথম ওয়ার্ডটা যে আছে বা প্রথম যে ওয়ার্ড না, এক্স্যাক্টলি এটা হলো অ্যালফাবেট। অ্যালফাবেট ধরে নেন, আপনারা অ্যালফাবেট মনে রাখেন, এটা হলো প্রথম অ্যালফাবেটটাকেই আমরা তার হলো প্রতীক বলবো। সেরকম আমরা যদি একটা নিয়ে আসি পারি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, বাকি সব যা বলবো যেগুলো এরকম আছে সিঙ্গেল ওয়ার্ডের, সেগুলো এরকম। এখন এখানে দেখেন, আপনারা চিন্তা করেন, যখন আমি হাইড্রোজেনের ক্ষেত্রে এই হাইড্রোজেন পুরো বানানটার পরিবর্তে কি আসতেছে, শুধু এইচ চিহ্নটা আসতেছে, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হলো এইচ। আবার অক্সিজেনের পুরো বানানটার পরিবর্তে জিনিসটা কি আসতেছে, শুধু ও আসতেছে, অর্থাৎ অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। অর্থাৎ আমাদের প্রথম নিয়মটা হচ্ছে প্রতীক লেখার, যে নামের প্রথম অ্যালফাবেটটা অথবা নামের প্রথম অক্ষরটাকে আমরা প্রতীক বলতেছি। প্রতীক লেখার আরেকটা নিয়ম হচ্ছে, সেটা হলো নিয়ম আমরা 2 বলবো, সেটা হলো মৌলের নামের প্রথম দুটি অক্ষর। কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমরা বলতেছি যে নামের প্রথম অক্ষরটা না হয়, সেরকম এরকম অনেক ক্ষেত্র আছে যেখানে নামের অক্ষরটা না হয়, অর্থাৎ প্রথম দুটি অক্ষর না হয়। সেগুলি আমরা যদি বলি, সেগুলো কিছুটা যেরকম ধরে নেন ক্যালসিয়াম। ক্যালসিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে যখন আমরা প্রতীকের দিকে যাব, তখন ক্যালসিয়ামের প্রথম দুইটা ওয়ার্ড সি এ, ক্যালসিয়ামের প্রতীক বলবো আমরা সি এ কে। সেরকমও আরো অনেক মৌল আছে যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে প্রতীক হিসেবে নামের প্রথম দুটি অক্ষর ব্যবহৃত হয়। এই দুটি নিয়ম বাদে আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটা এখন আপনাদেরকে আমি বলবো। এই দুটি নিয়মে ছাড়া আরেকটা নিয়ম, আরো দুটি নিয়ম আছে, সেটা হলো একটা
হলো আমি বলবো ল্যাটিন নাম। আর আরেকটা আমি বলবো হলো একটু এই 4 নাম্বারটা একটু বিষয়টা ভিন্ন। যদি আমি ল্যাটিন নামের ক্ষেত্রে আসি, এরকম কিছু কিছু মৌল আছে যেগুলোর ইংরেজি নামের প্রতীক ব্যবহারের পরিবর্তে ল্যাটিন নামের প্রতীক ব্যবহার হয়। যেরকম আমি যদি বলি সোডিয়ামের ক্ষেত্রে, আপনারা সোডিয়াম তো চিনেন, ডি আম। সোডিয়ামের ইংরেজি নাম কি? সোডিয়ামের ইংরেজি নাম হলো সোডিয়াম। কিন্তু যখন আমরা প্রতীকের ক্ষেত্রে যাব তখন কি হচ্ছে জিনিসটা, সোডিয়ামের প্রতীক লিখতেছি আমরা শুধু Na। এখন এই জিনিসটা চিন্তা করেন আপনারা যে যেখানে সোডিয়াম SO সেখানে Na কেন আসতেছে? যদি প্রথম দুটি অক্ষর হয় সেক্ষেত্রে তো SO আসার কথা, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে NaDm, অর্থাৎ সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে অ্যানেডিয়াম। আর এই অ্যানেডিয়াম এর কারণেই ল্যাটিন শব্দ থেকে যেহেতু নামকরণ করা হচ্ছে, তাই সোডিয়ামের Na এটাই হচ্ছে সোডিয়ামের প্রতীক। আবার কিছু কিছু মৌল আছে যেগুলোর নাম খুবই কাছাকাছি, অথবা কিছু কিছু মৌল আছে এমন যেগুলোর নামের প্রথম অক্ষরগুলো কাছাকাছি। যদি আমি বলি বেরিলিয়াম, বোরন, বেরিলিয়ামের ক্ষেত্রে আপনারা চিন্তা করে যেখানে বি দিয়ে শুরু হচ্ছে, তারপর আপনারা দেখেন বোরনের ক্ষেত্রে বি দিয়ে শুরু হচ্ছে। এখন দুটি মৌলর ক্ষেত্রে যদি আমি বি বি প্রতীক নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে চিহ্নিত করা কঠিন হয়ে যাবে যে কোনটা বেরিলিয়াম আর কোনটা বোরন। সে সকল ক্ষেত্রেও দেখা যায় যে একটার ক্ষেত্রে বেরিলিয়ামের ক্ষেত্রে বি রাখা হয় প্রতীক, আর বোরনের ক্ষেত্রে কি করা হয়, বি এ ধরা হয়। এভাবে জিনিসটা করা হয়। আসলে আমি মনে করতেছি এখন যে প্রতীকের যে বিষয়টা, প্রতীক লেখার নিয়মগুলো, সেগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার। আর প্রতীক নিয়ে প্রশ্নটা কিছুটা এরকম হয় যে প্রতীক কাকে বলে আর প্রতীক লেখার নিয়মগুলো তোমরা আলোচনা করো, তখন এভাবে দেখাতে হয়। আর প্রতীক লেখার যে আমি 4টা নিয়ম দেখিয়েছি, তখন সেই ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা নিয়ম লিখবা এবং সেগুলোর সাথে চেষ্টা করবে একটা অথবা দুটা মৌলর সামান্য পরিমাণ ব্যাখ্যা দিয়ে দেওয়ার, যাতে কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার হয়। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাবো এখন যোজ্যতার ক্ষেত্রে। যোজ্যতা বিষয়টা কি? যোজ্যতা বিষয়টা যোজনীর সাথে সম্পর্কিত। যারা তোমরা SSC সায়েন্স থেকে আসছো তাদের কাছে এই জিনিসটা একটু ইজি হতে পারে, বা তাদের কাছে জিনিসটা একটু কঠিন হয়, যোজ্যতার বিষয়গুলো, যোজনীর বিষয়গুলো। ঠিক আছে, তাহলে এখন আমি একটু যোজ্যতার বিষয়ে আলোচনা করি। প্রত্যেকটা পরমাণু তো একটা গঠন থাকে, তাই না? তাহলে আমরা একটা পরমাণুর গঠন করি, ধরে নেন নিয়নের গঠন আমরা করতেছি। নিয়নটা আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে যেটা নিষ্ক্রিয়, এটার ক্ষেত্রে আমরা কাজ করতে পারবো। আমরা সোডিয়ামের পরমাণু বিন্যাস করি, সোডিয়ামের পরমাণু বিন্যাস। সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি কি, সোডিয়ামের যে ইলেকট্রন সংখ্যা কত? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে সেই ক্ষেত্রে সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? 2টি। দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকবে? 8টি। আর সর্বশেষ কক্ষপথে থাকবে 1টি। এখন এখানে জিনিসটা চিন্তা করেন যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? সর্বশেষটা মানে তৃতীয়টার কথা আমি বলতেছি। যখন তৃতীয় কক্ষপথের কথা আমি চিন্তা করব, তখন সর্বশেষ কক্ষপথে মাত্র 1টি ইলেকট্রন রয়েছে। যদি এই 1টি ইলেকট্রন না থাকতো, সোডিয়ামটাকে যদি 10টি ইলেকট্রনে পরিণত করা যেত, সেক্ষেত্রে তৃতীয় কক্ষপথটিও থাকতো না। তৃতীয় কক্ষপথটি না থাকলে এটা সুবিধা কি? একটা ইনকমপ্লিট কক্ষপথ নাই, অর্থাৎ সে কনস্ট্যান্ট আছে। মানে প্রথম কক্ষপথে 2টি ধারণ ক্ষমতা আছে, ইলেকট্রনের 2টি আছে। দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা 8টি আছে। আর শেষেরটা এটা তার এক্সট্রা, যদি এটা না থাকে তাহলে এটা স্থিতিশীল। সেই জন্য পরমাণুগুলো চিন্তা করে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করা, অথবা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে দেওয়া। এখন প্রত্যেকটা পরমাণু বা প্রত্যেকটা মৌল সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন ত্যাগ করলে অথবা গ্রহণ করলে স্থিতিশীল অবস্থায় আসে, সেই সংখ্যাটাকে আমরা বলতেছি যোজ্যতা।
বিষয়টাকে আপনারা ক্লিয়ার হচ্ছেন? এই যোজ্যতা বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আমরা আগাতে পারবো, নাহলে কিন্তু আগানো সম্ভব না। যোজ্যতা বিষয়টা একটু কঠিন, কারণ কি সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, সর্বোচ্চ যোজনী, এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে আসবে, তখন এই ওয়ার্ডগুলোর পার্থক্য আপনাদের বুঝতে হবে। তাহলে যোজ্যতা জিনিসটা কি? কোনো মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথ থেকে সেটা যত পরিমাণ বা যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, ওইটাই আমরা বলতেছি হলো যোজ্যতা। এখন আমরা তো একটা উদাহরণ দিলাম যে ত্যাগ করার বিষয়টা, যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ত্যাগ করতেছে, তাহলে গ্রহণ করার বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। গ্রহণের ক্ষেত্রে কোনটা আসতে পারে চিন্তা করেন। আমরা ক্লোরিনের দিকে যাই। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এখন আমরা 17টি ইলেকট্রন ক্লোরিনের জন্য বসাই। প্রথম কক্ষপথে 2টি, তারপর হবে প্রত্যেকটা কক্ষপথে 8টি করে, মানে দ্বিতীয় কক্ষপথে আমরা 8টি দিব, আর তৃতীয় কক্ষপথেও তো আমার 8টি হওয়ার কথা ওই থিওরি অনুযায়ী। কিন্তু আমার তৃতীয় কক্ষপথে 8টি হবে না, কারণ এখানে সংখ্যাটি হচ্ছে 17, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17। এবং 17টি ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে দেখা যাবে কি ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে 8টি, এই কক্ষপথে 8টি, তারপরে কক্ষপথের ক্ষেত্রে মাত্র 7টি ইলেকট্রন থাকবে। তাহলে 7টি ইলেকট্রন আমি বসানোর পর আমার একটা স্লট বা একটা স্থান খালি থাকছে। যখন একটা স্থান খালি থাকবে তখন ক্লোরিন কি চিন্তা করবে এই জিনিসটা পূর্ণ করার জন্য, তখন ও কোনো একটা মৌলর পরমাণু থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে বা তার সাথে যুক্ত করে সে স্থিতিশীল অবস্থায় আসতে চাবে। এভাবেই আমরা বলছি বারবার যে যোজ্যতার ক্ষেত্রে কোনো মৌলের পরমাণু সর্বশেষ কক্ষপথ থেকে যত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে, ওইটাই হচ্ছে তার যোজ্যতা। এখন যোজ্যতা কি সবসময় সেম থাকবে? যেরকম আমরা দেখেছি যে মৌলের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা তো সেম থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়, যেরকম আইসোটোপ, আইসোবার, এই সকল ক্ষেত্রে যে আমরা পড়েছি। এখন প্রত্যেকটা ক্ষেত্রে কি যোজ্যতা সেম থাকবে? যোজ্যতা কি সেম থাকবে? সেই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এরকম যে কোন যৌগটা গঠন করতেছে অথবা কোন সিচুয়েশনে আছে সেটার উপর ভিত্তি করে যোজ্যতা পরিবর্তন হয়। এমন অনেক পরমাণু আছে যাদের যোজ্যতা পরিবর্তনশীল, অথবা যোজ্যতা হলো 2টি, যেরকম 2-4, তারপর 2-3, এরকম করে। এই জিনিসগুলি আমাদের একটু মনে রাখতে হবে, আর আমরা যখন আগাবো আস্তে আস্তে এই জিনিসগুলি আসবে। ওকে, এখন দ্বিতীয় অধ্যায় পড়ার এই পর্যায়ে আমাদের কাছে একটা নতুন শব্দ আসছে, যেটা হচ্ছে যৌগমূলক। যদি তোমাদের যৌগ সম্পর্কে ধারণা থাকে তাহলে তো জিনিসটা সহজ, আর না থাকলে একটু কঠিন। যৌগ জিনিসটা কি ছিল? যে 2টি মৌল যদি একসাথে যুক্ত হয় বা একের অধিক মৌল এক নিজের সাথে পরস্পরের সাথে যুক্ত হয়, সেই জিনিসটাই হবে যৌগ। যৌগের একটা উদাহরণ দিই, যেরকম NaCl হতে পারে, সোডিয়াম ক্লোরাইড, সেরকম আরো যৌগ আছে এরকম। এখন যৌগমূলক জিনিসটা কি? যৌগতে যেরকম 2টি জিনিস থাকে বা 2টি বা 3টি মৌল বা পরমাণু একসাথে যুক্ত থাকে, কিন্তু যৌগমূলকের বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে সেই ক্ষেত্রে 2টি মৌল বা পরমাণু বা 2টি যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে এমন একটি যৌগ গঠন করে যেটা আসলে মূলত পরমাণুর ন্যায় আচরণ করে। অর্থাৎ পরমাণুতে যেরকম যেই ধর্মগুলি বিদ্যমান থাকে, ওইটা যৌগ হওয়ার সত্ত্বেও ওটার ভিতর ওই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকবে, সেটাকে আমরা বলতেছি কি যৌগমূলক। যৌগমূলকের তাহলে সংখ্যাটা আমরা একটু আবার রিপিট করি। যৌগমূলকের সংখ্যাটা হচ্ছে 2 বা ততোধিক পরমাণু বা 2 বা ততোধিক মৌল বা 2 বা ততোধিক যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি এমন একটি যৌগ তৈরি করে যা পরমাণুর ন্যায় আচরণ করবে, তখন আমরা জিনিসটাকে বলতেছি যৌগমূলক। যৌগমূলকের বিভিন্ন ধরনের উদাহরণ হতে পারে,
যৌগমূলকে যদি আমি দুটি ভাগে ভাগ করতে পারি সেই জিনিসটাকে যৌগমূলকে, একটা হলো ধনাত্মক যৌগমূলক আর একটা ঋণাত্মক। ধনাত্মক যৌগমূলক আর একটা হলো ঋণাত্মক। ঋণাত্মক যৌগমূলক। ধনাত্মক যৌগমূলক জিনিসটা কি? ধনাত্মক যৌগমূলক জিনিসটা হচ্ছে যে সকল যৌগমূলক পানির সাথে বিক্রিয়া করলে ধনাত্মক আয়ন প্রাপ্ত হয় অথবা ধনাত্মক আয়ন তৈরি করতে পারে, সেগুলোকে আমরা বলবো ধনাত্মক যৌগমূলক। আর ঋণাত্মক যৌগমূলক আমরা কোনগুলোকে বলবো? যে সকল যৌগমূলকগুলো পানির সাথে বিক্রিয়া করে ঋণাত্মক আয়নে পরিণত করে অথবা ঋণাত্মক আয়ন উৎপন্ন করে, সেই সকল যৌগমূলকগুলোকে আমরা বলবো ঋণাত্মক যৌগমূলক। এখন যৌগমূলকের কি যোজনী আছে নাকি, এটা প্রশ্ন হতে পারে, কারণ এটা তো একটা যৌগ, আচরণ করতেছে পরমাণুর মতো। এখন সেই ক্ষেত্রে এখানে কি তার যোজনী আছে? এখন সেই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই যোজনী আছে, যেহেতু সেটি পরমাণুর মতো আচরণ করতেছে। পরমাণুর যোজনী থাকলে এই যৌগমূলকেরও যোজনী অবশ্যই আছে। ঠিক আছে, তাহলে যৌগমূলক আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো। আর যৌগমূলকের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে জিনিসগুলি তোমাদের পড়তে হবে, সেগুলি তোমরা রেফারেন্স বই থেকে পড়ো বা কোনো অনলাইন থেকে পড়ো, বিষয়টা একই হবে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে যৌগমূলক সর্বদা পরমাণুর মতো আচরণ করবে, যৌগমূলক পানির সাথে বিক্রিয়া করে ধনাত্মক অথবা ঋণাত্মক আয়ন তৈরি করবে, এগুলি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী জিনিসটাতে যাই। সেই জিনিসটা হচ্ছে সংকেত। সংকেত বিষয়টা কি? একটু আগে তোমরা প্রতীক দেখে আসলাম, প্রতীকের পর এখন সংকেত বিষয়টা কি হলো? প্রতীক জিনিসটা ছিল হলো শুধুমাত্র আমাদের কোন একটি মৌলর ক্ষেত্রে, যখন কোন একটি মৌলর আমরা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতেছি, ওই জিনিসটা হচ্ছে প্রতীক। আর সংকেত জিনিসটা কি? সংকেতের ক্ষেত্রে আমরা যেরকম প্রতীকের ক্ষেত্রে ছিলাম মৌলর দিকে, সেরকম সংকেত যখন আমরা বলতেছি তখন আমরা যৌগের দিকে চলে যাব, যৌগের দিকে। অর্থাৎ কোনো যৌগকে যে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলতেছি সংকেত। যৌগকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাকে সংকেত বলতেছি। সংকেতের বিভিন্ন প্রকারভেদ আছে, রাসায়নিক সংকেত আছে, গাঠনিক সংকেত আছে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনায় আসবো। তাহলে আমরা সংকেতগুলো কিরকম হতে পারে? সংকেতের মধ্যে সর্বপ্রথম যদি আমি বলি, তাহলে প্রথম সংকেতটা হচ্ছে রাসায়নিক সংকেত। সংকেত, রাসায়নিক সংকেতের ক্ষেত্রে কি হয়? কোন যৌগে অবস্থিত বা অনুস্থিত মৌলসমূহের যোজ্যতা ভিত্তিক যে সংকেতটা হয় সেটাকে আমরা বলতেছি রাসায়নিক সংকেত। যোজ্যতার উপর ভিত্তি করে যে সংকেতটা গঠিত হবে সেটা হচ্ছে রাসায়নিক সংকেত। এই জিনিসটা একদম থিওরিটিক্যাল বিষয়, সেই জিনিসটা তোমাদের একটু পড়তে হবে, পড়লে জিনিসটা মাইন্ডে সেট আপ হবে। বাট আমি প্রাথমিকভাবে যে জিনিসটা বললাম, রাসায়নিক সংকেত কি? কোনো যৌগে অনুস্থিত বা অবস্থিত পরমাণু সমূহের বা মৌলসমূহের যোজ্যতা ভিত্তিক যে সংকেত, সেটা হলো রাসায়নিক সংকেত। এটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যোজ্যতা ভিত্তিক। যোজ্যতা ভিত্তিক। এখন যদি আমরা একটি রাসায়নিক সংকেত বলি যোজ্যতা ভিত্তিতে গঠিত, সেটা হচ্ছে H2O। H2O এই সংকেতটা আপনাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। সে পরিচিত কারণ কি? এটা কি? এটা হচ্ছে পানি। পানির সংকেত হচ্ছে H2O। তারপর রাসায়নিক সংকেতের পর আমরা আরেকটা সংকেতে যাব, সেটা হলো আণবিক সংকেত। আণবিক সংকেত। এখন আণবিক সংকেতটা কি? আণবিক সংকেত হচ্ছে কোন যৌগে অবস্থিত মৌলসমূহের প্রকৃত পরমাণু সংখ্যা প্রকাশ করে যেই সংকেত গঠিত হয় সেটাকে আমরা বলবো আণবিক সংকেত। এখন আণবিক সংকেতের ক্ষেত্রে যদি আমরা একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা কিছুটা এরকম হবে। যদি আমি হাইড্রোজেন আর অক্সিজেনের কথা চিন্তা করি, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে কি গঠিত হয়? পানি গঠিত হয়, H2O গঠিত হয়। সেই ক্ষেত্রে হাইড্রোজেনের দুটি পরমাণু আর অক্সিজেনের দুটি পরমাণু লাগে। ঠিক আছে, তখন আমরা আণবিক সংকেতটা দিচ্ছি H2O2, অর্থাৎ হাইড্রোজেনের দুটি পরমাণু, অক্সিজেনের
দুটি পরমাণু, এটা মিলে এক অণু পানি হচ্ছে, এক অণু পানি হচ্ছে, H2O হচ্ছে। কিন্তু যখন আমরা এই জিনিসটাকে রাসায়নিক সংকেতের ক্ষেত্রে যাব, তখন সেই ক্ষেত্রে অক্সিজেনের এই দুইটি লেখা হচ্ছে না। কিন্তু আণবিক সংকেতের ক্ষেত্রে কি হচ্ছে, যে এই দুটিও প্রকাশ করতে হবে। কারণ কি, এখানে আমরা প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছি, প্রকৃত সংখ্যা প্রকাশ করতেছি, সেই ক্ষেত্রে এই দুইটা লিখতে হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। তারপর আমরা আণবিক সংকেতের পর যাচ্ছি হলো স্থূল সংকেতে। স্থূল সংকেত, স্থূল সংকেতের ক্ষেত্রে কি হচ্ছে, স্থূল সংকেতের ক্ষেত্রে বিষয়টা কিছুটা এরকম হচ্ছে, কোনো অণুতে অবস্থিত বা অনুষ্ঠিত পরমাণু বা মৌলসমূহের সর্বনিম্ন যে পরমাণু সংখ্যা অথবা যোজনী সংখ্যা প্রকাশ করে যেই সংকেত গঠিত হচ্ছে, সেটাকে আমরা বলতেছি স্থূল সংকেত। স্থূল সংকেত এর যদি আমরা একটু উদাহরণে যাই, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। যেরকম ধরে নেন গ্লুকোজ, গ্লুকোজকে আপনারা চিনেন? গ্লুকোজের সংকেত যদি আমি লিখি, তাহলে এরকম হবে কিছুটা। গ্লুকোজের সংকেতটা কি? গ্লুকোজের সংকেত হলো C6H12O6। ঠিক আছে, আমি এইভাবে বলতেছি কারণ আমি যদি একদম নামটা ধরে বলি বা যৌগের নামটা করে বলে, আপনাদের মনে রাখা খুব কঠিন হয়ে যাবে। তাহলে যদি সাধারণভাবে একটা জিনিস চিন্তা করেন এগুলোর ক্ষেত্রে, এখানে 6 আছে, 12 আছে, 6 আছে, এখানে কি জিনিসটা কমন? 6 জিনিসটা কমন। মানে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, এখানেও 6 আছে। তখন যখন আমরা এই জিনিসটা ক্ষুদ্র পরিসরে লিখতে যাব, তখন জিনিসটা কিভাবে লিখবো, যে C H6O1। 1 বলতে গেলে কি এখানে কিছু নাই, এই জন্য 1। এইচ এর ক্ষেত্রে শুধু 6টা রয়ে গেল, এইচ এর ক্ষেত্রে শুধু 6 হবে না, 2 রয়ে যাবে। কেননা যদি আমরা পুরোটাকে 6 দিয়ে ভাগ করি, তাহলে ওইখানে 1 হবে, তারপর 2 হবে, তারপর 1 হবে। 1 যেহেতু লেখার কোনো প্রয়োজন হয় না বেশিরভাগ ক্ষেত্রে আমাদের, বা বিশেষ ক্ষেত্রে লিখতে হয়, সেই ক্ষেত্রে সংকেতটা হলো এভাবে প্রকাশিত হবে, গ্লুকোজের সংকেতটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর গাঠনিক সংকেত আছে এরপর আমাদের 4 নাম্বার, সর্বশেষ যে আছে আমাদের হলো 4 নাম্বার, সেটা হলো গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত বিষয়টা কি? গাঠনিক সংকেত হলো কোন অণুতে অবস্থিত পরমাণু সমূহকে, বা অণুতে অবস্থিত পরমাণু সমূহ কিভাবে আছে, বা একটি যৌগে অবস্থিত মৌল সমূহ তাদের সাথে কিভাবে একের অপরের সাথে যুক্ত রয়েছে, এই জিনিসটা যে সংকেত অথবা ডায়াগ্রাম অথবা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে, সেটাকে আমরা বলবো গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতগুলো জিনিসটা কিছুটা এরকমও হয়, যেরকম ধরে নেন আমি হাইড্রোজেনের কথা বললাম, হাইড্রোজেন, হাইড্রোজেনের গাঠনিক সংকেত। এখন আপনাদের কাছে জিনিসটা প্রশ্ন থাকতে পারে যে এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমি 2 কেন লিখলাম? হাইড্রোজেন হলো একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, আর হাইড্রোজেন কখনো এককভাবে থাকতে পারে না, কারণ কি জিনিসটা হলো পরমাণু। যখন হাইড্রোজেনের পাশে আমি 2 লিখছি, তখন জিনিসটা কিরকম হচ্ছে? বিষয়টা হচ্ছে কিছুটা এরকম যে হাইড্রোজেন অণু অবস্থায় আছে, অণুর তো স্বাধীন অস্তিত্ব রয়েছে, তাই সেই অবস্থায় আছে। এটা আমি প্রথম অধ্যায়ে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়েছি, তারপর আবার শর্ট ভাবে ব্রিফ করে দিলাম। তখন জিনিসটা কি হচ্ছে? হাইড্রোজেন হচ্ছে। এখন হাইড্রোজেন এখানে কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু আছে। এখন সেগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে? একটি হাতের মাধ্যমে, বা এই জিনিসটাকে যে মাঝখানে আমরা হাইফেন দিয়ে বলতেছি, সেই জিনিসটাকে আমরা হাত বলে, প্রচলিত ভাষায় এভাবে বোঝাচ্ছি, বোঝানোর জন্য হাত বলতেছি। আসলে তোমরা যদি এই যে বইয়ের ভাষায় যেতে যাও, তাহলে এই জিনিসগুলি একটু বোঝানো কঠিন হয়ে যাবে। ঠিক আছে, একটি হাতের মাধ্যমে যুক্ত রয়েছে, এই জিনিসটা আমি কেন বলতেছি? কারণ কি তাদের মধ্যে একটি ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। গাঠনিক সংকেতটার ক্ষেত্রে আমরা এই ভিডিওতে আলোচনা করব না, যেহেতু আমরা বলেছি প্রত্যেকটা অধ্যায়কে আমরা 2টি ভাগে বিভক্ত করি। পরবর্তী যেখানে অ্যাপ্লাইড ভিডিওটা হবে, অর্থাৎ যেখানে অ্যাপ্লাইড বিষয়ে আলোচনা করা হবে, সেখানে গাঠনিক সংকেতটা আমরা বিস্তারিত আলোচনা করব, এবং বিভিন্ন মৌল অথবা যৌগের যে গাঠনিক সংকেতগুলি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে আমাদের এখানে এই বিষয়টা কমপ্লিট, সংকেতের বিষয়টা আমরা ক্লিয়ার এবং কমপ্লিট।
এখন আসলে পড়াশোনা তো প্রত্যেক দিনই হয়, কিন্তু আজকে আমার আসলে একটা বিষয় হঠাৎ করে তোমাদের ক্ষেত্রে মাথায় আসলো, যেটা আমি আসলে সমসাময়িক ক্ষেত্রে বারবার দেখতেছি, যে জিনিসটা জানো না অথবা ফলো করো না। সেই জিনিসটা কি জানেন? ট্রিপল পি। ট্রিপল পি জিনিসটা কি? এটা কি রসায়নের কোনো অংশ? এটা রসায়নের কোনো অংশ, এটা তোমাদের বাস্তব জীবনের অংশ। ট্রিপল পি মেথডকে আমি কি বলি জানো? এটাকে আমি ট্রিপল পি মেথড বলি। আর এই জিনিসটা আমি সর্বদা চেষ্টা করি অফলাইনে যাদেরকে আমি পড়াচ্ছি অথবা যেখানেই যাই না কেন জুনিয়রদেরকে এই বিষয়টা বারবার দেওয়ার মাথায় দেওয়ার চেষ্টা করি। ট্রিপল পি জিনিসটা কি? ট্রিপল পি জিনিসটাকে আমি বলবো পড়া, তারপর আরেকটা বিষয় আসবে পলিটিক্স, তারপর আরেকটা বিষয় আসবে যে জিনিসটা আসলে এখানে শিক্ষক হিসেবে আমার আলোচনা করার প্রয়োজন ছিল না, কিন্তু বড় হয়ে হিসেবে আমার কাছে তোমাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করার আমার ইচ্ছা হচ্ছে। এখন এই ট্রিপল পি তে যে তিনটা পি আছে বা পড়া, পলিটিক্স, তারপর আমি বলতেছি যে প্রেম, এই তিনটা জিনিস কখনো একসাথে চলে না। এই তিনটা জিনিস কখনো একসাথে না চলার কারণ কি? এই তিনটা জিনিস একসাথে না চলার একমাত্র কারণ হচ্ছে যে এই তিনটা জিনিসই হাইলি টাইম ডিমান্ড করে। তুমি যদি পড়তে চাও তাহলে ভালোভাবে, যদি ভালো পড়াশোনা করতে চাও, রেজাল্ট ভালো করতে চাও, ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, তাহলে অবশ্যই প্রচুর সময় দিয়ে পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে, ইনভেস্ট করতে হবে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে, বারবার অর্ধাবসায় করতে হবে, অনুশীলন করতে হবে। তাই পড়া জিনিসটা খুব টাইম ডিমান্ড করে। তো পলিটিক্সের ক্ষেত্রে আসি। পলিটিক্স ক্ষেত্রে বা সাংগঠনিক যখন বিষয়গুলো আসবে তখন দেখা যাবে প্রচুর পরিমাণ সময় দিতে হয়, বিভিন্ন ধরনের রাজনৈতিক বিষয়ে চর্চা করতে হয়, নিজের যে কূটনৈতিক জ্ঞান বা অন্য ধরনের জ্ঞানগুলো চর্চা করতে হলে প্রচুর সময় দিতে হয়। তাই সেই ক্ষেত্রে পলিটিক্সও সময় লাগে। আর এটা করতে তো তোমরা তো জানোই, আসলে এই বিষয়ে আমি আর বিস্তারিত কোনো আলোচনা করলাম না। এই প্রেম বিষয়টাতেও প্রচুর সময় লাগে। সেই ক্ষেত্রে যখন এই তিনটা জিনিস মানুষ একসাথে করতে যায় তখন একটা জিনিসও ভালোভাবে করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি সর্বদা বলি যে এই তিনটা জিনিস কখনো একসাথে চলবে না। তুমি যদি ভালো রাজনৈতিক জ্ঞান থাকে তুমি পলিটিক্সের ক্ষেত্রে যাও, যদি পড়াশোনা ভালো করতে পারো বা পড়াশোনার ক্ষেত্রে জ্ঞান থাকে সেক্ষেত্রে পড়াশোনা ভালো মতো করো। কিন্তু যখন তিনটা জিনিস একসাথে মিক্স করবা অথবা এই তিনটার মধ্যে দুইটাও করার চেষ্টা করবে একসাথে, তখন কোনোটাই ভালো মতো করতে পারো না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর পড়াশোনার বাইরে একটা জিনিস শেয়ার করলাম, আশা করি তোমাদের এইটার মাধ্যমে কোনো না কোনো উপকার হবে। তাহলে আমরা আবার পড়াশোনায় ফিরে যাই। আমরা প্রথম দিকে একটা জিনিস স্কিপ করে গেছি, সেই জিনিসটা হচ্ছে এটা যে যোগ্যতা যে দুটি ভাগে বিভক্ত সেই জিনিসটা একটু ডিটেলসে আলোচনা করা হয়নি। যোগ্যতার ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে যোগ্যতা দুই ধরনের হয়, একটা সক্রিয় আরেকটা আছে সুপ্ত। সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। তাহলে সক্রিয় যোজনীটা কি? যে যোজনীর মানটা বা যোজনীর মান, যে আমি বারবার বলতেছি পরিবর্তনশীল, মানে যে মানটা বারবার পরিবর্তন হয় হয় না বা সচরাচর যে মানটা আমরা ব্যবহার করি সেই জিনিসটা হচ্ছে সক্রিয় যোজনী। এখন সক্রিয় যোজনীর ক্ষেত্রে আমি মনে করি যে এই যে বিষয়টা তোমরা যদি একটু ডিটেলসে পড়ো বা রেফারেন্স বই থেকে পড়ো সেক্ষেত্রে জিনিসটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে, মানে নিজের কাছে একটু অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে। সুপ্ত যোজনী বিষয়টা কি? যে আমি বারবার বলতেছি যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে যোজনীর পার্থক্য আছে, অর্থাৎ যোজনী পরিবর্তনশীল অথবা যোজনীর মানটা 2, 4, 2, 3 এরকম হয়ে থাকে, বা অন্যান্য ক্ষেত্রে অনেক পার্থক্য হয়ে থাকে। সেই সকল ক্ষেত্রে কি হবে? সেই সকল ক্ষেত্রে কোনো মৌলের পরমাণুর যোজনীর সর্বোচ্চ সংখ্যা থেকে সক্রিয় সংখ্যা যদি বিয়োগ করি যে মানটা পাওয়া যাবে সে মানটাই হচ্ছে আমাদের সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী আর সক্রিয় যোজনী তোমাদের কাছে যে দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। যখন যৌগের ক্ষেত্রে যোজ্যতার ক্ষেত্রে কোনো প্রশ্ন আসবে তখনই দেখা যাবে এই দুইটা প্রশ্ন, এই যোজ্যতার ক্ষেত্রে এই দুইটা বিষয় চলে আসবে, অথবা প্রশ্নে বারবার চাইতে পারে যে যোজনী কি এবং সক্রিয় যোজনী সুপ্ত যোজনীর বিষয়টি ব্যাখ্যা করো। তখন এই দুইটা জিনিস পুরা সংজ্ঞা সহ ব্যাখ্যা করতে হবে। আর প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে এগুলোর ক্ষেত্রে সক্রিয় যোজনীর ক্ষেত্রে মোটামুটি দুটি উদাহরণ, সুপ্ত যোজনীর ক্ষেত্রে মোটামুটি দুটি উদাহরণ তোমাদের নিজেদের রেফারেন্স বই থেকে দেখে মনে রাখতে হবে। যদি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলি বলি সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখা খুব কঠিন হবে। এর চেয়ে ভালো তোমরা যখন রেফারেন্স বই থেকে জিনিসগুলি মনে রাখবা তখন ব্যাপারগুলি সহজ হবে। আর প্রতীকের ক্ষেত্রে যে আমাদের 4টি নিয়ম আছে, প্রতীক লেখার যে 4টি নিয়ম, সেই নিয়ম এবং নিয়মের উদাহরণটা তোমাকে মনে রাখতে হবে অবশ্যই, এবং প্রশ্নে আসলে উদাহরণ সহ নিয়মটা লিখতে হবে। একইভাবে সংকেতের ক্ষেত্রে বিষয়টা এরকম
যে সংকেতের যে 4টি প্রকার রয়েছে, রাসায়নিক সংকেত, স্থূল সংকেত, গাঠনিক সংকেত আর আরেকটা হচ্ছে আণবিক সংকেত। এই সংকেতগুলো কাকে বলে সংজ্ঞা, আর এগুলোর যে উদাহরণ, কমপক্ষে একটি উদাহরণ তোমাদের মনে রাখতে হবে, যাতে তোমরা লিখতে পারো বিষয়টা ব্যাখ্যা করে। আর আরেকটা যেটা বিষয় আছে যৌগমূলক যে 2 প্রকার আমরা আলোচনা করেছি, সেই 2 প্রকারের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা সহ এই 2 প্রকারের কমপক্ষে 2টি করে উদাহরণ তোমার মনে রাখতে হবে। রসায়ন মূলত মনে রাখার বিষয়, আর যেভাবে যেই টেকনিক ফলো করে বা যেভাবে যা সহজ হয় সেভাবে মনে রাখতে হবে। যদি মনে না রাখতে পারো তাহলে বিষয়টা করা যাবে না। আর ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার রসায়নটা আসলে এভাবে পড়াতে হয়, আর যদি একটু বেশি ব্যাখ্যা করে বেশি বিশ্লেষণ করে পড়ানো হয় সেক্ষেত্রে তোমাদের এই জিনিসগুলি ধারণ করতে কষ্ট হবে, কারণ বেশিরভাগ ডিপার্টমেন্টের ক্ষেত্রে রসায়ন বিষয়টা প্রথম সেমিস্টার অথবা দ্বিতীয় তৃতীয় এই 3টি সেমিস্টারের মাঝে চলে যায়। এই বিষয়টা আমাদের ডিপ্লোমার ক্ষেত্রে অতটা কাজে লাগে না, যদিও কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো হলো টেক্সটাইল, কেমিক্যাল, ফুড, এদের ক্ষেত্রে বারবার রসায়নের বিষয়গুলি বারবার রিপিট হয়ে আসে বা বিভিন্ন জায়গায় লাগে। কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো শুধুমাত্র মনে রাখার জন্য অথবা সুপ্ত যোজনী কি এই বিষয়টা তারা সামান্য বুঝতে পারলেই হয়েছে, যেখানে তাদের অন্যান্য পড়াশোনায় বা লেসনে জিনিসটা উল্লেখ থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আমাদের এই ভিডিওটা আমরা লং করবো না, এই ভিডিওটায় পড়ার টপিকটা এই অংশেই থাকবে। আর নেক্সট ভিডিও আমরা যেদিন করবো সেই নেক্সট ভিডিওতে আমরা যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেকেন্ড চ্যাপ্টারে, আর সেকেন্ড চ্যাপ্টারে যে আমরা গাঠনিক সংকেত, যেটা আমরা আপনাকে বলছিলাম যে সংকেতের ক্ষেত্রে যে গাঠনিক সংকেতটা আছে সেই গাঠনিক সংকেতটা আমরা চেষ্টা করব আরো বিস্তারিত আলোচনা করার। আর গাঠনিক সংকেতের ক্ষেত্রে তোমাদের একটু প্রিপারেশন নিতে হবে। আর আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা মৌলর যে পর্যায় সারণী থেকে প্রথম 30টা মৌল মুখস্থ রাখতে হবে। এই বিষয়টা যদি তোমাদের ক্লিয়ার থাকে এবং বর্তমানে আজকের ক্লাসে যে আমি হোল বিষয়গুলি বললাম সেগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে নেক্সট ক্লাসটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। যদি তোমরা এখনো ফার্স্ট ভিডিওটা দেখে না আসে থাকো, তাহলে ফার্স্ট লিসনের ফার্স্ট ভিডিও আর সেকেন্ড ভিডিও দুটো তোমরা আবার দেখে আসো, তাহলে বাকি যে লিসনগুলো কন্টিনিউ করতে তোমাদের অবশ্যই সুবিধা হবে। আর এই ভিডিওতে আশা করি আমি সকল থিওরিটিক্যাল বিষয় বলে ফেলেছি। তারপরে যদি কোনো কিছু স্কিপ করে থাকি তোমরা কমেন্ট সেকশনে দিয়ে দিবে, আমরা এটার জন্য আরো শর্ট ক্লিপ বা শর্ট ভিডিও তোমাদের জন্য পোস্ট করে দিব। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে যেখানে আমরা অ্যাপ্লাইড বিষয় নিয়ে আসবো সেখানে দেখা হচ্ছে। ধন্যবাদ।